আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? নেটওয়ার্ক সমস্যার কারণে আজকে একটু লেট হয়ে গেছে। আমি বরাবরই বলে থাকি আপনারা সব সময় চেষ্টা করবেন। অনেকেই কি করে, যখন দেখা যাচ্ছে 2-1 মিনিট দেরি হয় তখন মানে একটু, আসলে এটা হওয়া স্বাভাবিক, অনেক বেশি চিন্তায় পড়ে যায় তো যে আসলে কখন শুরু হবে ক্লাসটি। তো নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় এরকম হয়। ওকে, তো যাই হোক, আমরা ক্লাসটি শুরু করতে পারছি এখন। আপনারা আবার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কমেন্টসে জানিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, আজকে অ্যাডভার্বের ক্লাস হবে। এটা হচ্ছে আমাদের অনেকেই করেছেন যারা, তারা হয়তো ওল্ড ব্যাচে করেছেন, এই ব্যাচে না। এই ব্যাচে অ্যাডভার্বের ক্লাস হয়নি, আজকে অ্যাডভার্বের ক্লাস হবে। ঠিক আছে, তো আপনারা একটু সবাই চেষ্টা করবেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা, আমাকে একটু কাইন্ডলি কমেন্টসে জানিয়ে দেন আপনারা যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এভরিথিং একটু কমেন্টসে জানিয়ে দেন। ভার্বের একটা ক্লাস ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবগুলো ক্লাস হয়ে গেছে, শুধুমাত্র আপনার প্র্যাকটিস বাকি ছিল। প্র্যাকটিস গুলো আপনারা একটু করবেন নিচেরা। রুলস গুলো সব শেষ হয়ে গেছে। কেমন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো সব শেষ হয়ে গেছে। আমরা আজকে অ্যাডভার্বের ক্লাসটা করব। তো আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলেন এখনো যারা জয়েন হননি। আচ্ছা, ভার্বের 3 ক্লাস তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো ভার্বের 3 ক্লাসটা দিয়ে দিতে। হয়তো বা অনেক সময় যেহেতু হয়ে যায়। প্রবলেম সলভ ক্লাস এখনই না, আরো কতগুলা ক্লাস হবে, মাঝামাঝি থেকে শুরু হয় প্রবলেম সলভের ক্লাসগুলা। তো যাই হোক, অ্যাডভার্বের ক্লাস করব আমরা আজকে। আপনারা জানেন অ্যাডভার্ব, আমি শুধুমাত্র এখানে একটা কথা বলবো, তারপরে সরাসরি আমাদের মাস্টার বইয়ে চলে যাব। ওকে, তো একটু প্রথমে যদি বলে থাকি আপনাদেরকে, জাস্ট অ্যাডভার্বটা কি, আমি আমার নিজের মতো করে সরাসরি বইতে চলে যাব। অ্যাডভার্ব জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে স্যার, নাউন এবং নাউনের বড় ভাই, তাই না? নাউন ম্যাক্স প্রো, মানে প্রোনাউন। নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো অন্য যে কোনো পার্টস অফ স্পেস, অন্য যে কোনো পার্টস অফ স্পেস, অন্য যে কোনো পার্টস অফ স্পেস বা একটি সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে। ওকে, অর্থাৎ মডিফাই করে না কাকে, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না। আচ্ছা, এখন আসলে কথাটা কেন বললাম আমি, ঠিক আছে? যে সকল, আমরা যদি বলি স্যার, আগের হতে পারে তাহলে। আচ্ছা, তো বলতেছিলাম স্যার, যে সকল ওয়ার্ড কোন সেন্টেন্সের নাউন এবং প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে বা সম্পূর্ণ একটি সেন্টেন্সকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। এবার সরাসরি স্যার আমরা চলে যাব অ্যাডভার্বের মেইন যে পেজ বা মেইন যে জায়গা, সেখানে সেখানে আমাদেরকে কি বলছে একটু দেখে আসি। মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং পার্ট বলতে কোন টপিকের কথা বলছেন? আগে মেমোরাইজিং পার্ট অনেকগুলো আছে, আগে একটু দু একটা টপিক বলেন, আমি তারপরে বলে দিচ্ছি সিস্টেমটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন স্যার অ্যাডভার্ব। তো
এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, আমার যতটুকু ধারণা যে এখানে ক্লিয়ার কিভাবে বলছে, কি বলছে সেই বিষয়গুলো আমরা যদি একটু দেখি। দেখেন বলছে যে পিসি দাসের একটা উল্লেখ করা হয়েছে বইয়ের নাম, সেখানে বলছে নাউন, এই যে কথাটা দেখেন, নাউন বা প্রোনাউন ব্যতীত মানে ছাড়া, যেটাকে আমরা বাদে বলছি, পার্টস অফ স্পিচ এবং এমনকি একটি গোটা বাক্যকে মডিফাই করতে পারে। এই জন্য অ্যাডভার্বকে কি বলা হয় স্যার? অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। ওকে, অ্যাডভার্বকে কি বলা হয়? মডিফায়ার। এগুলো একটু ছোট ছোট করে লিখে ফেলবেন কমেন্টসে যে মডিফায়ার, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তবে একটা কথা আছে স্যার, সেটা হচ্ছে অ্যাডভার্বের মূল কাজ কি, সেই মেইন ফাংশন। এই মেইন ফাংশন কি কি স্যার? ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই তিনটা জিনিসকে মডিফাই করা। মেইন কাজ কিন্তু তিনটা জিনিসকে মডিফাই করা। যে কোনোটাকে মডিফাই করতে পারে, এগুলা মেজর অ্যাক্ট না। মেজর অ্যাক্ট বা প্রধান যে কাজ, সেটা হচ্ছে কাদেরকে মডিফাই করা? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে, এবং সম্পূর্ণ একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ওকে, appropriate preposition group verb synonym antonym। আচ্ছা, appropriate preposition group verb synonym antonym প্রিভিয়াস কোশ্চেন পড়তে হবে, মুখস্থ পড়া দিব। আর এছাড়া ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিবেন, যেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, কারেক্ট স্পেলিং কিভাবে পড়তে হবে সেগুলো দেওয়া আছে। ওখান থেকেও প্রিভিয়াস ক্লাস মানে গত ব্যাচের, সেখান থেকেও দেখে নেবেন। আর আমরা তো এই ব্যাচে আবার করাবো। ওকে, আচ্ছা, তাহলে একটু জিনিস খেয়াল করেন, এখানে কি বলছে? তিনটা কথা স্যার। অ্যাডভার্ব কাকে কাকে মেইনলি মডিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং তার নিজেকে মানে অ্যাডভার্বকে, এই তিনটা জিনিসকে মডিফাই করে। এখন আসেন স্যার, কিছু কথা বলছে আমাদেরকে, যেমন দীপক রান্স কুইকলি ইত্যাদি ইত্যাদি, এখানে বেশ কিছু কথা লেখা আছে যেটা আমাদের আসলে এই অংশ থেকে প্রয়োজন নেই। আচ্ছা, এখন আমি যদি একটু আপনাদেরকে এখানে আরো কিছু কথা লেখা উচিত ছিল, যেটা এখানে লেখা নেই, তো এই কথাটা আমি সরাসরি আমি ওইখান থেকে বলে পরে আবার এখানে প্রশ্ন সলভ করতে আসবো। হ্যাঁ, আচ্ছা, এবার অ্যাডভার্ব আপনি চিনবেন কিভাবে? এটা হচ্ছে প্রথমে আমরা স্যার বললাম যে কিভাবে, এটা হচ্ছে ডেফিনেশন গেল। এবার অ্যাডভার্ব খুঁজে পাবেন কিভাবে সেন্টেন্সকে? সেটা হচ্ছে স্যার ভার্বকে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে when, why, how, where, এই চারটা ওয়ার্ড কি বলছে স্যার? when, why, how, where দ্বারা প্রশ্ন করলে, তাহলে ভার্বকে when, why, how, where দ্বারা প্রশ্ন করলে, ঠিক আছে? তাহলে ভার্বকে when, why, how, where এই চারটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যে ওয়ার্ড উত্তর দেয় তাকে অ্যাডভার্ব বলে। ওকে, যে ওয়ার্ড উত্তর দেয় তাকে অ্যাডভার্ব বলে। এখানে সেই প্রশ্ন করার ওয়ার্ড গুলা যেটা বলছি, যে ওয়ার্ড উত্তর দেয় তাকে অ্যাডভার্ব বলে, ওই প্রশ্নগুলা দিয়েই প্রশ্ন আসে। তাহলে when, why, how, where এই চারটা ওয়ার্ড একটু লিখবেন, কারণ এগুলা কমেন্টসে আসে। হ্যাঁ, আমরা যদি এখন প্রিভিয়াস কোশ্চেন যাই তাহলে সেখানে চলে যাব, সরাসরি চলে যাচ্ছি স্যার বইয়ের প্রশ্নে, কারণ বরাবর প্রশ্নগুলা দিয়ে আমরা টেস্ট করতে পারি আসলে কোন টাইপের প্রশ্ন আসে। আচ্ছা, নাম্বার 1, 1 নাম্বার প্রশ্নের উত্তর আশা করি আপনারা অলরেডি পেয়ে গেছেন এবং নিজেরা করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, প্রশ্ন বলছে, আমি একটু উত্তরটা মুছে দেই প্রথমে। দেখেন বলছে হোয়াট আর দ্য 4 কোয়েশ্চেন দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যানসার, অর্থাৎ অ্যাডভার্ব কোন চারটা প্রশ্নের উত্তর দেয়। এইখানে সেই ওয়ার্ডগুলো লেখা আছে। আমি বলছি কখন, কোথায়, কেন, কিভাবে, এই চারটা ওয়ার্ডের উত্তর। তাহলে 1 নম্বরের উত্তর কি হবে? আপনারা একটু বলেন তো যে স্যার 1 নম্বরের উত্তর কি হবে? 1 নম্বরের উত্তর কি হবে? যদি আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আমি মাত্রই বলেছি যে অ্যাডভার্বের কাজ কি এবং কিভাবে সেন্টেন্স থেকে খুঁজে পাওয়া যায়। তাহলে 1 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে? আচ্ছা, হ্যাঁ, একটু উত্তর করবেন। হ্যাঁ, 1 নম্বরে উত্তর করবেন। হ্যাঁ, এভাবে। গুড, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, যেটা বলছি যে হোয়াট আর দ্য 4 কোয়েশ্চেন দ্যাট অ্যাডভার্বস ক্যান অ্যানসার। অ্যাডভার্ব অ্যানসার দেয় কোন চারটা প্রশ্নের? when, why, how, where, যেটা বলছি when, why, how, where। তাহলে বি, প্রথমটার উত্তর পেয়ে যাচ্ছেন বি। আচ্ছা, এবার 2 নাম্বার প্রশ্ন আসেন। আমি এই জন্য বলছি যে প্রশ্ন সলভ দিয়ে মূলত আমরা করতে পারবো। ওইখানে কি বললো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি আনসার গুলো করতে পারি কিনা। আচ্ছা, মডিফায়ার, এ মডিফায়ার ক্যান বি এ অথবা এন। আপনাদেরকে এই জন্য আমি বলছিলাম একটু আগে স্যার, মডিফায়ার বলা হয় কাকে? অ্যাডভার্বকে কি বলা হয়? মডিফায়ার। তখন যে আমি বলছিলাম যে কমেন্ট কইরেন, তাহলে দেখেন মডিফায়ার কাকে বলে সেই প্রশ্নটা বলছে। তাহলে 2 নম্বরের উত্তরটা কি হবে বলেন তো? মডিফায়ার কাকে বলে? 2 নম্বরের উত্তরটা কি হবে বলেন? মডিফায়ার কাকে বলে?
2 নম্বর উত্তর কি হচ্ছে, মডিফায়ার কি হতে পারে বলেন তো, অ্যাডভার্ব, তাই না? আচ্ছা, এরপরে যদি স্যার 3 নাম্বার প্রশ্নটা দেখেন, কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি অ্যান্সার। তাহলে ইউজুয়ালি অ্যান্সার করা হয়, অ্যাডভার্ব সাধারণত কার উত্তর করে, সেই প্রশ্নটা আমাদের কাছে চেয়েছে। আমরা জানি যে অ্যাডভার্ব 4টা ওয়ার্ডের উত্তর দেয়, একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হাউ, আর একটা হচ্ছে হোয়াই, বাট হোয়াইটা নাই, কিন্তু এই 3টার উত্তর দেয় আমরা জানি, এই জন্য উত্তরটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সব কয়টি, তাই না? তাহলে 3 নাম্বারের পরে স্যার 4 নাম্বার প্রশ্নটা দেখেন কি বলছে, an adverb does not modify। দেখেন আমি বলছিলাম নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে সে মডিফাই করে, তাহলে মডিফাই করে না কাকে, সেই প্রশ্নটা আপনার চেয়েছে, এবং সেই প্রশ্নটার উত্তর তাহলে 4 নাম্বারে কি হবে, 4 লিখে তারপরে অ্যান্সার করবেন। হ্যাঁ, 4 লিখে তারপরে অ্যান্সার করবেন। হ্যাঁ, শোনেন, অ্যাডজেক্টিভ যেটা, কিছু বইতে অ্যাডজেক্টিভকেও মডিফায়ার বলা আছে, তবে অ্যাডজেক্টিভকে মডিফায়ার না বলে কোয়ালিফায়ারটা বলা ভালো। হ্যাঁ, বা রিলেটিং ওয়ার্ড বলা যায়, কোয়ালিফায়ারটা বলা ভালো, ঠিক আছে? তাহলে 4 নাম্বার উত্তরটা কি হচ্ছে স্যার, অ্যাডভার্ব ডাজ নট মডিফাই নাউন অর প্রোনাউন, তাই না এটাকে? আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন। আমি সরাসরি প্রশ্নগুলা কেন নিচ্ছি, প্রশ্নগুলা হলে আপনার জন্য সুবিধা, যে হ্যাঁ প্রশ্নগুলা পারতেছি, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। নাম্বার 6, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট দ্য ফাংশন অফ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের ফাংশন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? আচ্ছা দেখেন, অ্যাডভার্ব আগেরটাই বলছে মডিফাই, এবার বলছে কোয়ালিফাই। তো আমরা বলছিলাম অ্যাডভার্ব কি করতে পারে স্যার, অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে কাকে, দেখেন, বা কোয়ালিফাই করতে পারে কাকে বলে। এখানে বলছে ভার্ব, আমরা পড়ছিলাম হ্যাঁ ভার্বকে সে মডিফাই করতে পারে। আচ্ছা, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আবার একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, বাট যখন বলছে কোনটা সত্য নয়, এইখানে গিয়ে কথাটা আছে। আমি এই জন্য বলছিলাম তার মেজর কাজ আছে, প্রধান কাজ আছে। প্রধান কাজ হচ্ছে কাকে কাকে মডিফাই করা, ভার্বকে মডিফাই করা, আবার অ্যাডভার্বকে মডিফাই করা, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অর্থাৎ এই 3টা জিনিসকে মডিফাই করা হচ্ছে তার মেইন কাজ, তাই না? এই 3টা জিনিসকে মডিফাই করাটা হচ্ছে মেইন কাজ। এখন আপনি যদি দেখেন যে মেইন কাজগুলো যদি আমরা খুঁজে বের করতে চাই, তার মেইন কাজ হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা, সেন্টেন্সকে মডিফাই করা তার প্রধান কাজ না। এই জন্য এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের ভুল, বুঝতে পারছেন কথাটা? আমি আবারও বলছি, হ্যাঁ অ্যাডজেক্টিভকেও মডিফায়ার বলা আছে, আবার কোয়ালিফায়ারও বলা আছে অ্যাডজেক্টিভ পার্টে, তো কিছু করার নাই। তবে সাধারণত প্রশ্নের গতি অনুসারে অ্যাডভার্বকে মডিফায়ারই বলা হয়। হ্যাঁ, মডিফায়ার, কোয়ালিফাই মানে হচ্ছে, যদি বলি কোয়ালিফায়ার মডিফায়ারের একটু পার্থক্য আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, দেখেন, মডিফাই মানে হচ্ছে কোনো কিছুর মূল ঠিক রেখে, কোনো কিছুর মূল ঠিক রেখে সেই অংশের গুরুত্ব বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। যেমন আমি যদি আপনাকে বলি, ধরেন গুড, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন এটাকে আমি যদি মডিফাই করি, তাহলে ভ্যারি কথাটা লাগাতে পারি। তাহলে গুড কিন্তু ভালো থাকলো, এটাকে মডিফাই করে সৌন্দর্য আরো বাড়ালাম বা ভালোর গুরুত্ব আরো বাড়ালাম। ওকে, এটাকে বলে মডিফাই করা। এই জন্য দেখবেন মানুষ গাড়ি আছে না, বাইকরে মডিফাই করে, অর্থাৎ তার লুকিং যা ছিল, ইঞ্জিন যা ছিল সব ঠিক আছে, কিন্তু কিছু অংশ চেঞ্জ করে বা মডিফাই করে আরো সুন্দর করছে, আরো বেশি লুকিং বা গর্জিয়াস করছে, এটাকে বলে মডিফাই করা। আর কোয়ালিফাই করা কোনটাকে বলা হয়? কোয়ালিফাই করা যদি বলি, তাহলে সরাসরি বলা হয় যে এইটার সঙ্গে ওইটার ছাড়পত্র প্রদান করা, যে হ্যাঁ এটা ঠিক আছে বা ঠিক নেই। যেমন ধরেন কোয়ালিফাইং ম্যাচ হয় না, যে আজকে কোয়ালিফাই করছে অথবা ওরা কোয়ালিফাই করে নাই। কোয়ালিফাই করে নাই মানে কি, সে বাদ গেছে, আর কোয়ালিফাই করছে মানে সে সরাসরি আসছে। তো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং বললে বেশি সুবিধা হয়, যদিও এই ক্ষেত্রে বইতে কোয়ালিফাইং বলা হচ্ছে, বাট মেইনলি অ্যাডভার্বকে আমরা মডিফায়ার বলতে পারি, অ্যাডজেক্টিভকেও মডিফায়ার বলতে পারি। তবে অ্যাডজেক্টিভের থেকে অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে বেশি যৌক্তিক। আর অ্যাডজেক্টিভটা কেন যৌক্তিক নয়? কারণ অ্যাডজেক্টিভটা আসলে যদি বলি বয়, এটা যদি একটা ওয়ার্ড হয়, তার আগে গুড ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তো গুড যখন বলতেছি, গুড বয় মানে ভালো ছেলে, এই ছেলেকে ভালো হিসাবে অনুমোদন দিচ্ছে,
কোয়ালিফাই করতেছে, ওকে, সেক্ষেত্রে এটাকে মডিফাই করা এরকম সাজে না। এই জন্য বলতেছি যে কিছু বইতে যখন কোয়ালিফাই কথাটা থাকে না তখন মডিফাই নিতে হয়, এবং এই বইতে অ্যাডজেক্টিভের পার্টে অ্যাডজেক্টিভকে মডিফায়ার বলা হয়েছে, আবার এখানে এসে এখানে বলা হচ্ছে অন্যটা। তা আপনারা যেটা করবেন এটাকে মডিফায়ার করবেন। নিচে দেখেন আবার এটাই ঠিকই কোয়ালিফাই কথাটা লিখছে, দেখছেন। এখন প্রশ্নকর্তারা মাঝে মাঝে না বুঝে প্রশ্ন করে বসেন, তো সেক্ষেত্রে কিছু করার থাকে না, ওকে। আচ্ছা, এখন দেখেন 7 নম্বর প্রশ্ন বলছে অ্যাডভার্ব কোয়ালিফাই। তাহলে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে? তিনটা জিনিসকে মেইনলি কোয়ালিফাই করে, সেটা হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই তিনটাকে ভালোভাবে সে কি করে? মডিফাই করে থাকে বা কোয়ালিফাই করে থাকে। লিখছে মাই মাদার অলওয়েজ ড্রেসেস। তাহলে আমার মা সব সময় ড্রেস পরে, ভালো বা সুন্দর নাকি সুন্দর ভাবে? এই সুন্দর ভাবে কথার জন্য আমাদের বিউটিফুলি কথাটা নিয়ে আসতে হয়, এটা আপনারা নরমালি জানেন বা বুঝেন। আচ্ছা, এরপরে দেখেন নাম্বার 9, হি লিভড ভেরি উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। তাহলে সে তার ওয়াইফের সাথে খুবই সুখে শান্তিতে বসবাস করে, অর্থাৎ সুখে শান্তিতে। এই সুখে শান্তিতে এটাকে বলা হয় হ্যাপিলি, আর হ্যাপি মানে শুধু সুখ, নট সুখে শান্তিতে, ওকে। তাহলে হি লিভড ভেরি হ্যাপিলি উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। আচ্ছা, এই পেজে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? তাহলে প্রশ্ন করবেন, আর না হলে কমেন্টসে নেক্সট লিখবেন। হ্যাঁ, যে এই পেজে কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করবেন, আর প্রশ্ন না থাকলে নেক্সট লিখবেন। একজন বলছে নাম্বার 9। আমি বলছি স্যার ভ্যারি যেটা আছে, ভ্যারি এটা একটা অ্যাডভার্ব, সে আবার আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে, সেটা হচ্ছে হ্যাপিলি। অর্থাৎ কেউ যখন বসবাস করে, এটা অর্থের সাথে, যে হি লিভড ভেরি হ্যাপিলি উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স, মানে অনেক বছর ধরে সে তার ওয়াইফের সাথে খুবই সুখী শান্তিতে বসবাস করতেছে, ওকে। মহিসুনাল একটু আপনি মনে হয় পরে যুক্ত হয়েছেন। আপনি যে বলছেন স্যার সেন্টেন্সকেও মডিফাই করে, আমি বলছিলাম যে স্যার সে নাউন বা প্রোনাউন বাদে যে কোনো কিছুকেই মডিফাই করতে পারে। হ্যাঁ, একটা সেন্টেন্সকেও মডিফাই করে, তবে কথা হচ্ছে তার এইটা প্রধান কাজ না, সেন্টেন্সকে মডিফাই করা প্রধান কাজ না। তার প্রধান কাজ হচ্ছে তিনটা: ভার্বকে মডিফাই করা, অ্যাডভার্বকে মডিফাই করা মানে তার নিজেকে, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করা। এই তিনটা তার মেইন কাজ। বাকি যা আছে এগুলা মেজর কাজ না, মানে এগুলা তার ক্ষমতার করতে পারে চাইলে, মানে মেইন কাজ না। এই জন্য যখন অপশনে বলছে কোনটা তার কাজ নয় বা কোনটা সত্য, সেক্ষেত্রে আপনাকে ওইটা উত্তর করতে হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? কেউ অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন না, আবার বলতেছি অপ্রাসঙ্গিক কমেন্ট করবেন না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট একটু চলে যাই স্যার আমরা। এটা পেজ নাম্বার কত ছিল আগেরটা একটু দেখে আসি আমি। 44। হ্যাঁ, আচ্ছা, প্রথমে একটু প্রশ্নটা দেখবো একটু একটু করে। যদি বলেন সে পরীক্ষায় খারাপ করলো, হ্যাঁ, এই যে খারাপ করছে, হি ডিড, দেখেন, তাহলে হি ডিড সে করেছে, কি করছে স্যার? খারাপ করছে, তাই না? এখন ইন দা টেস্ট, এই যে খারাপ করার ক্ষেত্রে ব্যাড কথাটা ব্যবহার করা যাবে না। হি ডিড ব্যাডলি, ব্যাডলি আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে তুলনামূলক বেশি খারাপ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হি ডিড ব্যাডলি ইন দা টেস্ট। হি ডিড ব্যাড বলা যাবে না, ব্যাড মানে আচরণে খারাপ। হ্যাঁ, যে লোকটা ব্যাড মানে সে খারাপ, ওইটার ব্যাডলি মানে হচ্ছে ফলাফলে খারাপ করা। তাহলে হি ডিড ব্যাডলি ইন দা টেস্ট, এটা একটু মনে রাখবেন বা মুখস্থ করবেন প্রয়োজন এই ধরনের ওয়ার্ড গুলা, ওকে। আচ্ছা, এবার আসেন স্যার অ্যাকশন ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব দরকার হয়, যেমন আই হ্যাভ ডান ব্যাডলি ইন দা এক্সাম।
তো যাই হোক, এটা গেছে। এবার আসেন অ্যাডভার্ব কত প্রকার, কাইন্ডস অফ অ্যাডভার্ব। ওকে, কাইন্ডস অফ অ্যাডভার্ব। তো প্রথমেই যে কথাটা আমাদের বলছে অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, আপনারা একটু কাজ করবেন, তার আগে আমি একটু সময় দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানকার এই জায়গাটা, টোটাল ক্লাসের এই জায়গাটা হচ্ছে শানে নুজুল। শানে নুজুল বুঝেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে অনুরোধ করব এটাকে নোট করে আমাকে প্রয়োজনে সেন্ড করবেন, সমস্যা নাই, আমি আপলোড করে দিব। ওকে, এই অংশটা একটু মুখস্থ করে ফেলবেন, আমি তারপরেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই অংশটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। সেটা হচ্ছে কি স্যার, কাইন্ডস অফ অ্যাডভার্ব। এই এক পেজের মধ্যে অ্যাডভার্ব কত প্রকার, কি কি কিভাবে কাজ করে। ওকে, হ্যাঁ ব্যাড, বেড না, ব্যাড অ্যাডজেক্টিভ। হ্যাঁ ব্যাডলি বলতে হবে, ব্যাডলি অ্যাডভার্ব আর ব্যাড অ্যাডজেক্টিভ। ওকে, ব্যাড অ্যাডজেক্টিভ এবং ব্যাডলি অ্যাডভার্ব। আচ্ছা, ব্যাড আর ব্যাডলির পার্থক্যটা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ, পরে আমি এখানে আবার আসতেছি, আপনাদের নিশ্চয়ই অংশটা এসএস নেওয়া হয়েছে। একটু আসেন, আমি একটু আলাদা করে আগে বলে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন দেখেন ভার্ব আছে, ভার্বের মধ্যে একটা ভার্ব আছে, আমি যদি বলি হি ইজ গুড, হ্যাঁ, অথবা আমি যদি বলি হ্যাঁ হি ইজ গুড, আমরা দিতে পারি গুড মানে ভালো। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে হি ডিড গুড। এইখানে গুড না লিখে আপনাকে ওয়েল লিখতে হবে, কারণ কি এই ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়েল কি অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে স্যার কেন আপনি উপরেরটায় গুড লিখলেন আর নিচেরটায় কেন অ্যাডভার্ব লিখলেন ওয়েল? সেইটা লুকিয়ে আছে এই ভার্বগুলোর মধ্যে। এই ভার্বগুলোর মধ্যে এই যে ইজ দেখতেছেন, এগুলাকে বলে স্টেটিভ ভার্ব। কি ভার্ব স্যার? স্টেটিভ ভার্ব। এটা ভার্বের ক্লাসে পারার কথা, বা নেক্সটে পারবেন যদি পান। আর ডিড যেটা দেখতেছেন, এগুলাকে বলে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে ফিজিক্যাল এনার্জির প্রয়োজন হয় এই কাজগুলা করতে। হ্যাঁ, তাহলে আমি যখন বলবো হি ডিড ওয়েল, সে ভালো করেছিল, এই ভালো করা মানে হচ্ছে কাজটা ভালো করা হতে পারে, এই টাইপের কোনো কিছু। হ্যাঁ, তো এরকম যখন অ্যাকশন ভার্ব আসবে, তো অ্যাকশন ভার্ব আসলে তখন অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। যেমন আপনাদেরকে যদি আমি একটু কথা বলি, ধরেন হি, এরপর লিখলাম ধরেন রাইট, সাথে লিখলাম এস, হি রাইটস। রাইটস মানে লেখা, এরপরে আপনি লিখবেন কি স্যার ওয়েল, মানে সে ভালো লেখে। এখন দেখেন লিখতে গেলে এনার্জি প্রয়োজন, তাই না? এই ক্ষেত্রে আপনাকে ওয়েল লিখতে হবে, মানে অ্যাডভার্ব। বাট যখন বলা হবে যে হি ফিল মানে অনুভব করা, হ্যাঁ, এই অনুভব করতে আপনার শক্তির প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনাকে গুড লিখতে হবে, যে হি ফিলস গুড। এক্ষেত্রে ওয়েল লেখা যাবে না। এইটাকে বলে অ্যাকশন ভার্ব, এগুলাকে বলে স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্ব হলে অ্যাডজেক্টিভ লিখতে হয়, আর অ্যাকশন ভার্ব হলে সেক্ষেত্রে আপনার ওয়েল লিখতে হয়। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, অ্যাকশন ভার্বটা কি বুঝতে পারছেন আমার কথা স্যার? আমি যে জন্য আলাদা করে একটু বোঝানোর চেষ্টা করছি এই পর্যন্ত, স্যার ক্লিয়ার বুঝছেন কিনা এই কথাটা? আমি যে বোঝানোর চেষ্টা করছি অ্যাকশন ভার্ব আর যেটাকে বলছি স্টেটিভ ভার্ব, এইগুলা বুঝতে পারছেন কিনা? আমি যদি তারপরে আবার একটু আলাদা করে বোঝানোর দেখাই, দেখেন তাহলে সুবিধা হবে। অ্যাকশন মানে কি? কাজ প্রয়োজন, তাই না? অ্যাকশন ভার্ব হচ্ছে ফিজিক্যাল এনার্জির দরকার। যেমন গো মানে যাওয়া, যেতে হলে শক্তি লাগবে। ওয়াক মানে হাঁটা, শক্তি লাগবে। রান মানে দৌড়ানো, শক্তি লাগবে। রিড মানে পড়া, শক্তি লাগবে। রাইট মানে লেখা, শক্তি লাগবে। হ্যাঁ, এগুলোকে বলে অ্যাকশন ভার্ব। ওকে, আর আরেকটা কি বলছি স্যার? স্টেটিভ ভার্ব। স্টেটিভ, তো স্টেটিভ ভার্ব কোনগুলা? স্টেটিভ ভার্ব গুলা দেখেন, যেমন ফিল মানে অনুভব করা, শক্তি লাগবে না। রিমেম্বার মানে স্মরণ করা, হ্যাঁ, এই রিমেম্বার মানে স্মরণ করা, স্মরণ করতে শক্তি লাগবে না। ফরগেট মানে ভুলে যাওয়া, এটার জন্য শক্তি লাগবে না। সকল বি ভার্ব এগুলা কোনো শক্তি লাগে না। যেমন আই এম হাবিব, আই এম হাবিব, হাবিব হতে শক্তি লাগবে না। ওকে, তাহলে বি ভার্ব যেটা
এরপর আই হ্যাভ এ কার, হ্যাভ ভার্ব, সকল হ্যাভ ভার্ব এগুলো স্টেটিভ ভার্ব, এগুলো দিয়ে থাকা বোঝায়। এছাড়া যদি একটু খেয়াল করেন, আমি হ্যাভ ছাড়া আমি যদি এখানে বলি, যদি এখানে দেখেন কোনো কারণে স্মেল, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, শক্তি লাগবে না। অনার বা রেসপেক্ট মানে সম্মান করা, শক্তি লাগবে না। লাভ মানে ভালোবাসা, শক্তি লাগবে না। হেট মানে ঘৃণা করা, শক্তি লাগবে না। এই যে এগুলাকে বলে স্যার স্টেটিভ ভার্ব। হ্যাঁ, আর উপরে যেটা বলছে এগুলাকে বলে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বে অ্যাডভার্ব দরকার হয়, স্টেটিভ ভার্বে অ্যাডজেক্টিভ দরকার হয়। ওকে, হ্যাঁ ভার্বের ক্লাসে আমি এগুলো বুঝিয়েছি, অবশ্যই সেটা জানার কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন স্যার? আমাকে একটু কমেন্টসে জানাবেন যে এখন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এইটুকু। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এখন আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন। হ্যাঁ, অ্যাকশন ভার্বে শক্তি লাগবে, বুঝেনি তো? অ্যাকশন মুভি থাকে না, মারামারি কাটাকাটি ফাটাফাটি যেগুলো থাকে, শক্তি লাগে। আর স্টেটিভ ভার্ব হচ্ছে শক্তি প্রয়োজন হয় না, এটাকে অবস্থা বোঝায়। হ্যাঁ, একটু দুমদাম লেখেন যে স্যার ক্লিয়ার বুঝছেন। আচ্ছা, ক্লিয়ার যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা সরাসরি স্যার ওই জায়গায় যাই। এবার ধরেন প্রথমে বলছে অ্যাডভার্ব অফ, এখানে আসলে মুখস্থ পাঠটাই বেশি। তো আমি যদি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, এখানে সহজভাবে লেখাই আছে, সেটা হচ্ছে দেখেন, প্রথমে বলছে অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে সময়, সময়কে বোঝাবে। আপনি জাস্ট মনে রাখবেন হোয়েন প্রশ্নের উত্তর দেয়, আমরা বলছিলাম না অ্যাডভার্ব প্রথমে 4টা ওয়ার্ডের উত্তর দেয়, হোয়েন, হোয়াই, হাউ, ওয়্যার, কখন, কোথায়, কেন, কিভাবে। এই 4টা ওয়ার্ডের উত্তর দিলে হয় অ্যাডভার্ব। এর মধ্যে যদি হোয়েন এর উত্তর দেয়, হোয়েন মানে সময়, সেটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। আর এই অ্যাডভার্ব অফ টাইম এর মধ্যে দেখেন দেওয়া আছে নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, গতকাল, কখন, গতকাল, কখন, এখন, কখন, আগামীকাল। এই কখন শব্দের উত্তর যারা দেয় সেগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আবার বলছি, কখন শব্দের উত্তর যারা দেয় তাদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলে। আচ্ছা, এরপরে আসে স্যার কোথায়, হোয়ার। কোথায় বললে একটা জায়গাকে বোঝায়, কোথায় শব্দের উত্তর দিলে সেগুলাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। কোথায় শব্দের উত্তর দিলে কি বলে সেটাকে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখানে সেই কথাটাই বলছে, যেমন অ্যাব্রোড মানে বাহিরে, সে কোথায় থাকে, বাহিরে থাকে। আমি বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি, বাড়ি যাচ্ছি। হিয়ার মানে এখানে, সে কোথায় আছে, এখানে আছে। দেয়ার মানে সেখানে, সে কোথায় ছিল, সেখানে ছিল। এগুলাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, সেটা হচ্ছে ওয়্যার শব্দের উত্তর দেয়। এবার আসেন অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ, কিভাবে, কোন কাজ কিভাবে বা কেমন করে হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে বা কেমনে হচ্ছে এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন খেয়াল করেন, যেমন ব্যাডলি মানে খারাপ ভাবে, তাহলে সে পরীক্ষায় কেমন করেছিল, খারাপ করেছিল। ওয়েল মানে ভালো, সে কেমন আছে, ভালো আছে। অ্যালাউড মানে জোরে জোরে। সাইলেন্টলি মানে চুপিসারে। স্লোলি ধীরে ধীরে, অর্থাৎ কুইকলি দ্রুত ভাবে, অর্থাৎ কিভাবে কোনো কাজ হচ্ছে সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, যেটাকে হাউ দ্বারা প্রশ্ন করলে পাবো। এবার আসেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সেটা মূলত বোঝায় হাউ মেনি টাইমস। যদি আমরা বলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কাজ করে হাউ মেনি টাইমস এর মতো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কার মতো কাজ করবে, হাউ মেনি টাইমস এর মতো। এখানে হাউ অফেন লেখা আছে, সেই হাউ মেনি টাইমস অর্থাৎ কোনো কিছু কতবার হয়, কোনো কিছু কতবার হয় এটা বোঝায় যা দিয়ে, সেটাকে বলি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, আর এই ফ্রিকোয়েন্সি গুলা কি কি আছে, অলওয়েজ, অফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, অকেশনালি, মাঝে মাঝে, টুয়াইস, এরকম অনেকগুলো আছে। থ্রাইস, যে 3বার 4বার, আমরা দিনে কতবার ভাত খাই, 3বার ভাত খাই। এই যে থ্রাইস, টুয়াইস, এই অংশগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এরপর একটু নিচে দেখেন, যদি বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রির কথাটা এবার আসেন। ডিগ্রি মানে কি স্যার? ডিগ্রি মানে আমরা জানি তুলনা। হ্যাঁ, ডিগ্রি মানে কি, তুলনা। তো সরাসরি যদি বলি যে ওয়ার্ড গুলা দ্বারা কম বা বেশি বোঝায়, মাত্রা, কোনো কিছু কম বা বেশি মাত্রা। মাত্রা মানে কি, কম বা বেশি। বলে না তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, সবকিছুর একটা মাত্রা থাকে বা সীমা থাকে। তো যাই হোক, কম বা বেশি, কম বা বেশি বোঝায়। তাহলে কম বা বেশি বোঝায়। এখন একটু খেয়াল করেন, যখন বলছে কম বা বেশি বোঝায়,
এক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন অলমোস্ট মানে দেখেন প্রায় বেশি, তাই না? বেশিরভাগ। মাছ মানে বেশি, নিয়ারলি মানে কাছাকাছি, কোয়াইট মানেও বেশি, টু মানে অনেক, ভেরি মানেও বেশি, লিটল মানে সামান্য, মোর মানে বেশি, এনাফ মানে যথেষ্ট বা বেশি, স্লাইটলি মানে হালকা কম, সামওয়াট মানে কিছু একটা, রেদার মানে বরং, পার্টলি মানে এক অংশ, অর্থাৎ কম বা বেশি বোঝায়, এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কম বা বেশি বুঝাইলে তাকে কি বলবো স্যার? অ্যাডভার্ব অফ ডিগ্রি। প্রয়োজনে একটু লিখে নেবেন এই কথাটা, এই কথাটা এখানে লেখা নাই তো এই জন্য, যে কম বা বেশি বুঝাইলে সেটাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কম বা বেশি ইকুয়াল টু অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি বলছি? কম বা বেশি। হ্যাঁ, যে অলরেডি মোনালিসা লিখে ফেলছে। মোনালিসা কি? কোন মোনালিসা? কম বা বেশি হলে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে, লিখে ফেলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা হয়তো বা। যাই হোক, এটা গেল। অ্যাডভার্ব অফ ডিগ্রি হচ্ছে কি স্যার? কম বা বেশি বুঝাইলে। আচ্ছা, এরপরে আসেন স্যার অ্যাডভার্ব অফ পারপোজ, অর্থাৎ কোন কাজ কোন উদ্দেশ্যে হচ্ছে। যেমন আমরা বলি না যে তুমি যেহেতু এই কাজটা করেছো সুতরাং তোমাকে এটা দেওয়া উচিত, অর্থাৎ এটা হচ্ছে উদ্দেশ্য, যে কোন উদ্দেশ্যে তুমি কাজটা করছো। না হলে প্রয়োজনে একটু মুখস্থ করে ফেলবেন অ্যাডভার্ব অফ পারপোজ যেটা, হ্যাঁ, অ্যাডভার্ব অফ পারপাস, এটাকে প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। আবার বলতেছি অ্যাডভার্ব অফ পারপোজ, পারপাস মানে উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যগুলা সো, সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স, ইন্টেনশনালি, সিন্স ইন্টেনশনালি, সো, সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স ইন্টেনশনালি, সো, সো দ্যাট, ইন অর্ডার টু, সিন্স ইন্টেনশনালি, এগুলাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ পারপোজ, উদ্দেশ্য। এবার আসুন অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার ইকুয়াল টু ক্রম বোঝায়। কি স্যার? ক্রম আছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি, ফাইনালি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ অর্ডার অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ক্রম বোঝায়। এটা একটু লিখে ফেলবেন কমেন্টে। অ্যাডভার্ব অফ অর্ডার ইকুয়াল টু ক্রম বোঝায়। কি বোঝায় স্যার? ক্রম। অ্যাডভার্ব অফ অর্ডার সমান সমান কি বুঝাবে? ক্রম বুঝাবে, যে কততম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম অ্যাডভার্ব অফ অর্ডার। একটু লিখে নেবেন যে অ্যাডভার্ব অফ অর্ডার যেটা, এটা হচ্ছে ক্রম বোঝায়। হ্যাঁ, গুড, ঠিক আছে, এই তো, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আরেকটা বলছি স্যার অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট একটু মুখস্থ করে ফেলবেন দুই একটা, যে স্যার নতুন ব্যাচে কয়টা ক্লাস হয়েছে, এটা তো আসলে পার্ট ওয়াইজ হয়েছে, আপনি গ্রুপে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্টের বিষয়টা দেখেন। কজ এন্ড ইফেক্ট হচ্ছে একটা কাজের পরিপ্রেক্ষিতে আরেকটা হওয়া। লাস্টের যে তিনটা, এই তিনটা বিশেষ করে মুখস্থ পার্ট। এই জন্য আমি প্রথমে মুখস্থ করার জন্য আমি বলছিলাম যে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কজ এন্ড ইফেক্ট হচ্ছে হেন্স মানে তথাপি, দেয়ারফর,
অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, হ্যাঁ, হেন্স, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট কি বলছে স্যার? হেন্স, therefore, accordingly, consequently. যে ক্লাসগুলো হয়েছে গ্রুপে আছে, হ্যাঁ, এভাবে গণনা করে রাখা হয় না, ক্লাসগুলোর অনেকগুলার পার্ট বাড়ে কমে, এই জন্য মাঝে মাঝে একটু অন্যরকম হয়, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আপনাদের কাছ, যদি আসেন সরাসরি প্রশ্নে চলে যাব, ওকে? আচ্ছা, প্রথম প্রশ্নটাই আসছে স্যার, সেটা হচ্ছে দ্য পোর ইউজুয়ালি টেক মিল টুয়াইস, কতবার? কতবার হইলে সেটাকে বলি আমরা কি, একটু বলবেন। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? 11 লিখে উত্তর করবেন, হ্যাঁ, কেউ এই পাশে দেখবেন না, কেউ এই পাশের উত্তরগুলো দেখার চেষ্টা করবেন না, যে 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, ওকে? ওকে, ফাইন। তাহলে আমরা বলছিলাম টুয়াইস, থ্রাইস, কতবার, কোনো কিছু কতবার হচ্ছে যদি হয় তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এক কথা বারবার বলবেন না, সাবি, কি যেন, সাকিবা খাতুন অলরেডি, কোন কোন টপিক ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন টপিক আমরা যা পড়াবো একটাও বাদ দেওয়ার সুযোগ নাই, সবগুলা টপিক পড়তে হবে, যা পড়াবো সবগুলা টপিক পড়তে হবে, এখানে বাদ দেওয়ার সুযোগ নাই, ওকে? আচ্ছা, এরপরে আসেন স্যার 12 নম্বর, দ্য বয় হ্যাজ বিন ট্রিটেড ব্যাডলি। এই যে ব্যাডলি, কিভাবে, কোন কাজ কিভাবে সম্পন্ন হলে ম্যানার বলে, তাই না? আসেন 13 নম্বর, হি স্টুড ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলাকে অর্ডার বলে। কি বলে স্যার? অর্ডার। এই যে এখানে দেওয়া আছে অ্যাডভার্ব, দেখছেন, অর্ডার। হুম, আচ্ছা, এবার এখানে একটু আসি স্যার, কথা বলছে কি স্যার, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলওয়াই হলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কি বলছে? যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ। এটা একটু অন্য জায়গা থেকে আমরা নিয়ে আসবো, বুঝে তাহলে সুবিধা হবে, পরে আমি এখানে আবার ফিরে আসতেছি, হ্যাঁ? একটু খেয়াল করেন, কথা হচ্ছে যে অ্যাডজেক্টিভ যেটাই হোক, এই অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে সেটা অ্যাডভার্ব হয়, হ্যাঁ? কি হয়? অ্যাডভার্ব। যেমন ব্যাড, এটা একটা অ্যাডজেক্টিভ, সাথে এলওয়াই যুক্ত হয়ে ব্যাডলি, এটা হয় অ্যাডভার্ব। আর যদি দেখেন নাউন, নাউনের সাথে যদি স্যার এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, তখন সেটা আবার হয়ে যায় অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয় স্যার? অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি স্যার ফ্রেন্ড, এটা একটা নাউন, সাথে এলওয়াই যুক্ত হয়ে যায় কি? ফ্রেন্ডলি, ঠিক আছে? এটা তো এই কথাটাই বলছে যে নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়? অ্যাডভার্ব। এই কথাটুকু আমার ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন, যে এই কথাটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, এখন একটু আমরা সেই জায়গাটায় যাই, আমাদের বইতে যে কি বলছে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে অ্যাডজেক্টিভ এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব হয়, আর নাউনের সাথে এলওয়াই হলে কি হয়?
অ্যাডজেক্টিভ। যেমন ফ্রেন্ডলি, লাইকলি, কামলি, এখানে লাইক মানে মতো, এখানে কাম মানে আশা, এগুলো নাউন হিসাবে কাজ করছে। অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলেও এরা কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে না, কারণ এগুলো অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন খেয়াল করেন, এই ক্ষেত্রে যদি আমরা এগুলাকে কোনোভাবে অ্যাডভার্বে কনভার্ট করতে চাই, তাহলে তার শুরুতে এভাবে কিছু ওয়ার্ড দিয়ে আমাদের করতে হয়। যেমন ধরেন এই যে অংশটার মধ্যে আমাদের দেওয়া আছে এই যে ফ্রেন্ডলি, তো ডিরেক্ট ফ্রেন্ডলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হইলে এই আগে পরে কিছু যুক্ত করতে হবে, যেমন ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ গুড ম্যানার, এই টাইপের। তো এরকম ইন এ ড্যাশ ওয়ে এই কথাগুলা যুক্ত করে তারপরে এগুলাকে অ্যাডভার্ব করা হয়। আচ্ছা, তবে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেমন বেগারলি, কামলি, কস্টলি, লাইভলি, লাইকলি, ক্লামলি, ডেডলি, লাভলি, সিলি, আগলি, আনলাইকলি, এই যে বিভিন্ন ওয়ার্ড আছে যেমন টাইমলি, এই শব্দগুলো শেষে এলওয়া থাকলেও এরা অ্যাডভার্ব না, এগুলা কি? অ্যাডজেক্টিভ। যেমন আনলাইকলি, আগলি, সিলি, ডেডলি, লাভলি, লাভলি ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ, এগুলা দিয়ে অ্যাডভার্ব বলা যাবে না। এগুলার সাথে যদিও এল ওয়াই যুক্ত আছে, বাট এগুলা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ওকে, এখন একটু খেয়াল করেন, নিচে যদি আমরা যাই কয়েকটা উদাহরণ এখান থেকে দেখব। 14 নম্বর প্রশ্নটা আমাদেরকে ফার্স্টেই বলছে, কি বলছে দেখেন, 14 নম্বর কোয়েশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা আমাদেরকে বাছাই করতে বলছে। তো এর মধ্যে একটা কথা আছে, কাওয়ার্ড একটা নাউন, তাহলে কাওয়ার্ডের সাথে এলওয়াই বলছে, কাওয়ার্ডলি এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বের মতো ব্যবহার করতে হলে ইনে যুক্ত করতে হয় শুরুতে, যেটা এইখানেই আছে, যে ইন এ কাওয়ার্ডলি ম্যানার। দেখছেন যে হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, কেন হয়েছে বুঝছেন? আমি একটু আগে বলছি যে কাওয়ার্ড এটা একটা নাউন, মানে ভীরু, কমন নাউন বলে, সাথে এলওয়াই যুক্ত হয়ে হয়েছে অ্যাডজেক্টিভ, আর তাকে অ্যাডভার্ব ব্যবহার করার জন্য ইনে যুক্ত করে করতে হয়েছে। 15 নম্বর দেখেন, সেম একই রকম ইনে দিয়ে করতে হয়েছে, যে শি বিহেভ উইথ মি, এই যে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই অংশটা ইন এ ফ্রেন্ডলি ওয়ে। এরপরে 16 পরে সরি 15 পরে 16 নম্বরে কি আছে দেখেন, 16 নম্বর প্রশ্ন সেম একই, ফ্রেন্ডলি কথা আছে, ফ্রেন্ডলি, বাট আমরা জানি ফ্রেন্ডকে করতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাই না? এটা তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টসে জানান। হ্যাঁ, ওকে ফাইন, নেক্সট পেজে আসেন এবার। এটাও ইন এ ফ্রেন্ডলি ওয়ে সেম ভাবে করা, কিছু অ্যাডভার্বের ব্যবহার আমাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নির্দিষ্ট সীমার অতিরিক্ত অর্থে টু ব্যবহার করা হয়, টু মানে অনেক, এটা সবাই জানে। হ্যাঁ, আর আমরা জানি টু ডট ডট টুর একটা নিয়ম আছে, টু থাকলে ওই সেন্টেন্সে টু আসবে এবং এটা সিম্পল সেন্টেন্স হয়। টু ডট ডট টু এটা সিম্পল সেন্টেন্স, টু ডট ডট টু, যেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এখন খেয়াল করেন 18 নম্বর প্রশ্ন, হি ইজ ড্যাশ উইক টু মুভ, আপনারা করছেন টু উইক টু মুভ, সেই টু এখানে দিয়ে ভার্ব ওয়ান আছে, তাহলে এখানে আমাদের একটা টু প্রয়োজন হবে। 19 নম্বর প্রশ্ন সেম, টু ডট ডট টু, এই যে এখানে একটা টু দিয়ে ভার্ব ওয়ান আছে, তাহলে এখানে একটা টু প্রয়োজন হবে। এটা কোন নিয়ম স্যার? এটা ছোটবেলায় একটা নিয়ম পড়তাম না আমরা, টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান, সেই নিয়মের এটা। ওকে, এরপরে যদি এটা নিচে দেখেন, একটু নিচে কি বলছে দেখি, 20 নম্বর প্রশ্নে একই ধরনের সবগুলাই একই টাইপের এইখানে, তাহলে এইখানেও দেখেন যে টু ইগনোর, তাই না? তাহলে টু প্লাস ভার্ব ওয়ান আছে, মানে টু যুক্ত ওয়ার্ড আসবে চলে, আর টু ওয়ার্ড এইখানে আছে, টু হাই। এখানে একটা কথা বলি, টু মাচ হাই ব্যবহার করা যাবে না, টু মাচ হাই কথাটা ব্যবহার করা যাবে না। ওকে, কারণ টু মাচ এর পরে নাউন বসে,
আর মাস্ট টু এর পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে একটা নিয়ম দেখেন নিচে দেওয়া আছে, দেখছেন এই যে এখানে টু মাচ ব্যবহার করা যাবে, আর একটা হচ্ছে মাচ টু। তাহলে টু মাচ হইলে পরে নাউন, টু মাচ হইলে কি হবে, যেমন মানি এটা নাউন, এই জন্য বলছে টু মাচ মানি, ওকে। আর যখন বলবে যেমন ইয়ং, এটাকে বলতে মাচ টু ইয়ং, অর্থাৎ টু মাচ বসানো যাবে, পরে নাউন থাকতে হবে, আর মাচ টু প্লাস অ্যাডজেক্টিভ। এই নিয়মটা একটু এখান থেকে লিখে নেবেন, এই একটা নিয়ম, আর এই যে এখানে আর একটা নিয়ম, এই দুইটা নিয়ম, একটা হচ্ছে টু মাচ প্লাস নাউন আর মাচ টু প্লাস অ্যাডজেক্টিভ। যেহেতু এইখানে আমরা যদি দেখি এই সেন্টেন্সটার মধ্যে মাচ টু বা টু মাচ কেন আসে নাই, কারণ এখানে টু মাচ দেখেন হাই একটা কথা বলছে, বাট মাচ টু হাই। কিন্তু কথা হচ্ছে স্যার এই যে হাই শব্দটা এটা অ্যাডজেক্টিভ, কি এটা? এখন যেহেতু অ্যাডজেক্টিভ আমরা মাত্রই পড়ছি যে মাচ টু হলে তারপরে অ্যাডজেক্টিভ বসবে, আর টু মাচ হইলে এখানে নাউন থাকতো, ওকে। এই নিয়মটা একটু লিখে নেবেন, টু মাচ প্লাস নাউন আর মাচ টু প্লাস অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা, এবার আসেন স্যার এখানে দেখি আমরা পরের প্রশ্ন 22, the tea was too hot much নাকি too much hot? তো যাই হোক, তাকে বলছে the tea was dash hot। তো আমাদের যে অপশনটা দেখেন, আমরা মাত্রই বলছি টু ডট ডট টু, তাহলে এই যে the tea was too hot to sip, মানে এত গরম যে চুমুক দেওয়া যায় না, টু ডট ডট টু নিয়মটা করছে। পেজ নাম্বারে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো টু প্লাস ভার্ব ওয়ান আছে, তাহলে এখানে আমাদের একটা টু প্রয়োজন হবে এইটা। আচ্ছা, 24 নাম্বার প্রশ্ন যদি একটু দেখেন, 24, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সেম প্রশ্ন, উপরেরটা এবং এটা, উপরেরটা এবং এটা সেম প্রশ্ন। নিচে যতগুলো আছে মোটামুটি এভারেজ সমান, একই ধরনের। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝবেন। এই যে টু ডট ডট টু, এটা তো সরাসরি ওইটাই বসছে, সরি এখানে ছিল, হ্যাঁ এটা এটাতে না, ভাই এখানে তো এক্সাম্পলই দেওয়া, তাও প্রিভিয়াস কোশ্চেন সহ, এরপরেও যদি বলেন এক্সাম্পল দিয়ে বুঝাই দেন, এগুলাই তো এক্সাম্পল। এক্সাম্পল কি আবার তার বাইরে কি আসবেন? ওকে, আচ্ছা একটু খেয়াল করেন, এখানে 25 নম্বরে আমরা বলছিলাম, যেমন এখানে ইজের পরে একটা কথা ছিল টু হাই, তারপর হচ্ছে টু ক্লাইম্ব, এটা টু ডট ডট টু। এরপরে 26 নম্বরে ইট ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু। এই যে গুড এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাভি এটা অ্যাডজেক্টিভ, ক্লেভার এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে টু এরপরে হচ্ছে এই ওয়ার্ডটা, আমাদের যে টু শব্দটা বসার কথা, টু ডট ডট টু, অর্থাৎ কোন সেন্টেন্সে যদি টু দিয়ে ভার্ব ওয়ান থাকে তাহলে সেই গ্যাপটা থাকবে, ওখানে অ্যাডভার্ব হিসেবে টু বসবে, ওকে। যেমন আমি একটা প্রশ্ন প্রথমে দেখেছিলাম যে হি ইজ টু, তারপরে ছিল উইক মানে সে খুবই দুর্বল, টু ওয়ার্ক মানে কাজ করতে পারে না। এই যে টু তারপরে ভার্ব ওয়ান আর এখানে ছিল টু, এভাবে করে, ওকে। আচ্ছা, এরপর একটু 27 নম্বর প্রশ্ন দেখি আমরা, সেখানে কি বলছে, মাই ফ্রেন্ড ইজ ভেরি ক্লেভারার। ভেরি ক্লেভারার ব্যবহার করা যাবে না, ওকে। এই যে আওয়ার নিউ মেসেঞ্জার ইজ টু ক্লেভার টু বি ট্রাস্টেড, তাহলে যে টু আর এখানে আছে টু, অর্থাৎ টু ডট ডট টু যেটাকে আমরা বলেছি, হ্যাঁ এটা গেল। এরপরে যদি একটু খেয়াল করেন কি আছে এখানে 28 নম্বর প্রশ্ন, কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ডি নাম্বার, আই এম টু বিজি টু টক, আই এম টু বিজি টু টক, এটা।
তাহলে এই যে 2 ডট ডট 2 নিয়মে এটাও পড়ছে, সেম নিয়ম যে 2 ডট ডট দিয়ে 2 এটা। ওকে, টু মাচ অত্যন্ত বেশি, মাত্র এটা ব্যবহার করা হয়েছে। আপনারা দেখছেন যে টু মাচ এই নিয়মটা মাত্র আমরা দেখে আসছি। তো এখানেও যে 29 নাম্বারটা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, 30 নাম্বারে যাই। ইট ইজ নাও ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার। তাহলে টু রিপেয়ার ভার্ব 1 আছে এখানে, তাহলে এখানে আপনার কি লাগবে, টু কথাটা লাগবে। এখন কথা হচ্ছে স্যার এক্সপেন্সিভ একটা ওয়ার্ড আছে দেখেন, তাহলে আমাদের এখানে লাগবে কি স্যার টু, এই যে টু এক্সপেন্সিভ টু রিপেয়ার, এই যে টু ডট ডট টু যে নিয়মটা। তবে কথা হচ্ছে টু মাচ অত্যন্ত বেশি অর্থে ভার্বকে মডিফাই করতে টু মাচ ব্যবহার করা হয়। যেমন দ্য জ্যাকেট কস্ট টু মাচ, মানে অনেক বেশি কস্ট, সেক্ষেত্রে এটা টু মাচ মানে অনেক বেশি, আর সাধারণত এটা ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, আচ্ছা, এনাফের ব্যবহারটা খুব খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এনাফ কোথায় বসে দেখেন, যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তাহলে তার পরে এনাফ, আর নাউনের পূর্বে এনাফ। যেমন মানি নাউন হইলে এনাফ মানি বলতে হবে। হ্যাঁ, আর গুড অ্যাডজেক্টিভ হইলে এনাফ গুড না বলে গুড এনাফ বলতে হবে, মানে অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্বের পরে আর নাউনের পূর্বে। ওকে, নাউনের পূর্বে আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কি বলছি, পরে। ওকে, তো যেটা বলছিলাম যে আমরা অ্যাডজেক্টিভের পরে এনাফ বা অ্যাডভার্বের পরে এনাফ আর নাউনের পূর্বে এনাফ। এবার একটু নিচের প্রশ্নটা দেখেন, 32 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হচ্ছে আই ডিড নট স্টাডি এনাফ হার্ড। মাত্রই দেখেন এনাফ হার্ড কথাটা আমাদের এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, মানে সঠিক নয়। তো আমাদের এই যে মিল্ক নাউন তার পূর্বে এনাফ বসছে, মানে ঠিক আছে। হ্যাঁ, আবার ধরেন এই যে হট এনাফ, হট অ্যাডজেক্টিভ তার পরে এনাফ বসছে, ঠিক আছে। ইন্টারেস্ট এটা নাউন তার পূর্বে এনাফ বসছে, ঠিক আছে। বাট এনাফের পরে হার্ড লেখা আছে, এটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি যে এনাফের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ পূর্বে বসে, এই জন্য এটা ভুল, যেটাকে উত্তর নেওয়া হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখেন, বলছে কি 33 নম্বর প্রশ্ন, এ 17 ইয়ার্স ওল্ড ইজ নট ড্যাশ টু ভোট ইন এন ইলেকশন। তাহলে এই যে যে কথাটা আমাদের বলছে, প্রথম কথা আসি স্যার, এইখানে যে প্রশ্নটা আমাদের, ওল্ড একটা অ্যাডজেক্টিভ, ওল্ড কি অ্যাডজেক্টিভ, তাহলে পরবর্তীতে হবে আমাদের এনাফ শব্দটা। তাহলে এই ক্ষেত্রে এনাফোল্ড আছে, এই জন্য এই দুইটা বাদ। আর এখানে অ্যাজ দিয়ে বাদ করে ফেলতে হয়েছে, কারণ অ্যাজ বসে না, যে নট অ্যাজ ওল্ড এনাফ। হ্যাঁ, ওল্ড এনাফ শুধু বলতে হবে, অ্যাজ বলা যাবে না, এটা। এরপর আসেন স্যার 34 নাম্বার, কি বলছে, হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ওয়াজ নট inexperienced enough। তাহলে এক্সপেরিয়েন্স এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এক্সপেরিয়েন্সড অ্যাডজেক্টিভ, তাই তার পরবর্তীতে এনাফ বসছে। এরপর আসেন 35 নাম্বার প্রশ্ন, when your body does not get dash dash। তো এনাফ ফুড বলেই দিছে, এনাফ ফুড, ফুড নাউন, এনাফ তাই আগে বসছে। আচ্ছা, এরপরে আসছে দেখেন 36 নাম্বার প্রশ্ন, হি অ্যাক্টেড সে আচরণ করেছিল, ওয়েল এটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্বের পরে এনাফ বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, আর নাউনের পূর্বে এনাফ, এই জন্য এটা উত্তর। আচ্ছা, এরপর আসেন 37 নাম্বার প্রশ্ন, এখানেও স্মল এনাফ লেখা আছে, মানে এটা অ্যাডজেক্টিভ, পরবর্তীতে এনাফ বসছে, আর নাউন হলে পরে বসতো। যেহেতু স্মল অ্যাডজেক্টিভ, তাই তার পরে এনাফ বসছে। ওকে, 37 নাম্বার। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসেন, হার্ডলি এর অর্থ হচ্ছে অলমোস্ট, নট, সেলডম, রিয়ারলি, স্কার্সলি, প্রায় না। হার্ডলি সর্বদাই না অর্থ প্রকাশ করে এবং প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে, কিন্তু বি ভার্বের পরে বসে। আবার বলছি, হার্ডলি শব্দটা এখানে লেখা আছে যে কোনো মেইন ভার্বের পূর্বে বসে, আর বি ভার্ব যদি হয় তাহলে তার পরে বসে। এবার আসেন কথাটা স্যার 38 নাম্বার প্রশ্ন বলছে, দ্য ওয়ার্ড হার্ডলি মিনস। হার্ডলি শব্দের অর্থ কি? হার্ডলি শব্দের অর্থ হচ্ছে অলমোস্ট, নট বা নেভার, একেবারেই না, এটাকে বলা হয় হার্ডলি। আচ্ছা, এরপরে 39 প্রশ্ন, হি ইজ হার্ডলি হ্যাপি। দ্য ওয়ার্ড হার্ডলি ইজ ইউজড ড্যাশ। হার্ডলি এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? নেগেটিভলি। আপনারা জানেন হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। 40 নাম্বার প্রশ্ন, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক।
আমি কদাচিৎ বা খুবই কম বাহিরে যাই সন্ধ্যার পরে। 40 নম্বরের উত্তর কি হবে আপনারা বলবেন দেখি। 40 নম্বরের উত্তর কি হবে? 40-এর উত্তর কি হবে একটু কমেন্টস করেন দেখি। 40-এর উত্তর কি হবে? আচ্ছা, তাহলে 40-এর উত্তর হচ্ছে ডি নাম্বার, যে কদাচিৎ হাঁটতে যাই, তাই না? এই যে আই গো আউট আফটার ডাস্ক, আমি সন্ধ্যার পরে কদাচিৎ হাঁটতে যাই, উপরেরটাই সেম, শুধু নিচে একটু ঘুরায় প্রশ্নটা করছে। ঠিক আছে, আচ্ছা লাস্ট ওয়ান বা লাস্টের দিকে চলে আসছি আমরা। এ হার্ড ওয়ার্কার, দেখেন কথাটা বলছে এ হার্ড ওয়ার্কার ড্যাশ পুট। পুট আমার মেইন ভার্ব, আর মেইন ভার্বের পূর্বে হার্ডলি অ্যাডভার্ব ব্যবহার করা হয়। গো মেইন ভার্ব, মেইন ভার্বের পূর্বে হার্ডলি শব্দটা ব্যবহার করা যায়, তবে হার্ডলি আর নেভার হয় না, কারণ দুইটাই নেগেটিভ। হ্যাঁ, তাহলে আপনার আসবে কোনটা? হার্ডলি এভার। হার্ডলির মধ্যেই নো কথাটা আছে, হার্ডলির মধ্যেই কি আছে? নো কথাটা আছে। আচ্ছা 44 নাম্বার প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স কোনটা বাছাই করেন। ডাজ, এটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, ডাজ নট গো, এজন্য এটা ভুল। বাট আমাদের লাগবে কোনটা? মেইন ভার্বের পূর্বে যে হার্ডলি বসছে। মেইন ভার্বের পূর্বে সবসময় হার্ডলি বসবে, মনে রাখবেন, মেইন ভার্বের পূর্বে হার্ডলি বসবে। ওকে, এভার এবং নেভার কথাটা, এভার এবং নেভার কখনো অর্থে প্রশ্ন জিজ্ঞেস করতে অ্যাডভার্ব রূপে এভার ব্যবহার করা হয়, অর্থাৎ নেভার শব্দটা কিন্তু প্রশ্ন করতে ব্যবহার করা হবে না, নেগেটিভ সেন্টেন্স, আর এভার শব্দটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ওকে, এখন খেয়াল করেন, প্রথমে একটা প্রশ্ন আসছে ট্রান্সলেট, ট্রান্সলেশন যেটা দেখেন 45 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ। আপনি কখনো কুয়াকাটা গিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। কোথাও কখনো গিয়েছেন বা কখনো যান নাই, এরকম প্রশ্ন বুঝাতে বিন ব্যবহার করা হয়, গন ব্যবহার না করে। এই যে এটা, হ্যাঁ, হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা বা হ্যাভ ইউ এভার গন টু কক্সবাজার, এটা না বলে বিন টু কক্সবাজার বলতে হবে। অথবা আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, আমি কখনো কক্সবাজার যাইনি, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, এরকম কথাটা বলতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বিন ব্যবহার করা হবে। ওকে, এটাকে মুখস্থ করে রাখবেন, এটা পরীক্ষাতে এসেছিল। ওকে, 46 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? তুমি কি কখনো রাঙামাটি গিয়েছো? সেম প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু রাঙামাটি, বাট অপশনে বিং নাই, যেহেতু বিন নাই তাই এখানে গন শব্দটাকে নেওয়া হয়েছে। গন শব্দটার জায়গায় না হলে বিন শব্দটা ব্যবহার করা যেত। ঠিক আছে, আসেন এর পরে 47 নাম্বার, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, এখানে কখনো বৃষ্টি হয় না, এখানে কখনো বৃষ্টি হয় না। এই যে ইট নেভার রেইনস হিয়ার, এখানে কখনো বৃষ্টি হয় না। ইট ডাজ নট রেইন হিয়ার মানে বৃষ্টি হয় না শুধু। রেইনস হচ্ছে মেইন ভার্ব, আমরা জানি নেভার এটা মেইন ভার্বের পূর্বে বসবে। হ্যাঁ, অ্যাডভার্ব মেইন ভার্বের পূর্বে বসবে, এই জন্য এটা কিরকম করা হয়েছে যে নেভার রেইনস হিয়ার, ইট নেভার রেইনস হিয়ার, এখানে কখনো বৃষ্টি হয় না। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের অ্যাডভার্বের ক্লাস। কালকেও আবার সেম টাইমে ক্লাস আছে। আপনাদেরকে একটু বলে রাখি, যদি কখনো দেখেন যে অনেক সময় 2 মিনিট 1 মিনিট নেট প্রবলেমের কারণে আমরা লিঙ্ক পাঠিয়ে দেই ঠিকই, কিন্তু একটু 2-1 মিনিট পরে যায় বা 2-3 মিনিট, এটা খুব রেয়ার কেস। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, আগেই দেখা যাচ্ছে 1 মিনিট হলেই সবাই মেসেজ দিতে শুরু করে, স্যার ক্লাস হবে না, স্যার ক্লাস হবে না, স্যার ক্লাস হবে না, রুটিন আছে এই সেই হ্যান ত্যান। পরবর্তীতে দেখা যাচ্ছে আমি তাদের রিপ্লাই দিব নাকি এই অংশগুলোর কাজ করব। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আবার পরবর্তীতে আপনাদের যে ক্লাস আছে সেই অনুসারে ক্লাস হবে। পটুয়াখালীর কেউ আছেন কিনা? আগামী 7, 8, 9 এই 3 দিন থাকবো পটুয়াখালীর পৌরসভার মোড়ে ক্লাস নিব।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।